শিল্প প্রতিষ্ঠানের সাইনবোর্ডের সয়লাভ খুলনা মহাসড়কের দুপাশ, নেই অবকাঠামো। পদ্মা সেতুর পূর্ণ সুফল পেতে দ্রুত পাইপলাইনের গ্যাসের দাবি ব্যবসায়ীদের। খুলনায় চিংড়ি চাষে ধস, 5 বছরে ঘের কমেছে 4,786 হেক্টর, উৎপাদন কমেছে 4,500 মেট্রিক টন। নানা সমস্যায় আগ্রহ হারাচ্ছেন চাষিরা, নতুন পরিকল্পনার পরামর্শ। সংকট না থাকলেও ভরা মৌসুমে ফের অস্থির চালের বাজার। কুষ্টিয়ায় সপ্তাহ ব্যবধানে প্রতি কেজিতে বাড়ল 2 থেকে 3 টাকা। ক্রেতাদের ক্ষোভ, বাজার মনিটরিং এর দাবি। এবং জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাচ্ছে সুন্দরবনের মধু। দেশের বাইরে নতুন বাজার সৃষ্টির সম্ভাবনা। সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্প আরও বিকশিত হবে বলছেন সংশ্লিষ্টরা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। পদ্মা সেতু চালুর 2 বছরেও খুলনা অঞ্চলে প্রত্যাশিতভাবে গড়ে ওঠেনি শিল্প প্রতিষ্ঠান। মহাসড়কের 2 পাশ সয়লাভ সাইনবোর্ডে, নেই অবকাঠামো। সেতু নির্মাণের সময় থেকে এই অঞ্চলে জমি কিনে শিল্প উদ্যোক্তারা বিনিয়োগ শুরু করলেও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া, ইকোনমিক জোন না থাকায় অর্থনৈতিক সম্ভাবনা বড় আকারে ডানা মেলেনি। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদন। পদ্মা সেতু নির্মাণকালীন সময় থেকেই খুলনা, বাগেরহাট সহ দক্ষিণাঞ্চলের জেলার মহাসড়কের আশেপাশে জমির দাম বাড়তে থাকে। মহাসড়কের 2 পাশে চোখে পড়বে অসংখ্য শিল্প প্রতিষ্ঠানের সাইনবোর্ড। খালি জমিতে সাইনবোর্ড থাকলেও এসব এলাকায় এখনো গড়ে ওঠেনি কোনো অবকাঠামো। পদ্মা সেতু নির্মাণকালীন সময়ে খুলনা অঞ্চলে 74টি প্রতিষ্ঠান আর সেতু চালুর পরের 2 বছরে 39টি প্রতিষ্ঠান টাকা বিনিয়োগ করে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের লগ্নিকৃত অর্থ জমি কিনেই সীমাবদ্ধ। পদ্মা সেতুর পুরোপুরি সুফল পেতে এ অঞ্চলে দ্রুত পাইপলাইনে গ্যাস সরবরাহ ও ইকোনমিক জোন তৈরির দাবি তাদের। জ্বালানি নিরাপত্তা না থাকার কারণে তারা এই অঞ্চলে কোনো ইন্ডাস্ট্রি করতে পারছে না। তবে দেশি বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে কাজ করছে বলে জানায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। গ্যাস সাপ্লাই হলে আর এয়ার কানেকশনটা হলে একেবারে ডিরেক্ট খুলনা বেজ, এটা আরো বৃদ্ধি পেত নিঃসন্দেহে। খুলনা অঞ্চলে গত 2 বছরে নতুন করা শিল্প প্রতিষ্ঠানে প্রায় 3,500 মানুষের কর্মসংস্থান হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনায় গত 5 বছরে 4,786 হেক্টর চিংড়ি ঘের কমেছে। এতে উৎপাদন কমেছে 4,500 মেট্রিক টন। নদী, খাল ভরাট ও দখল, লোনা পানির উৎস কমে যাওয়া, ভাইরাসের সংক্রমণ, আধুনিক পদ্ধতি গ্রহণে চাষিদের অনাগ্রহ, রোগমুক্ত পোনা না পাওয়ায় চিংড়ি চাষে আগ্রহ হারিয়েছেন অনেকেই। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে তানসিম আহমেদের রিপোর্ট। ঘেরের পাশে নির্মাণাধীন বহুতল ভবন, বাংলো বাড়ি বা সীমানা প্রাচীর, সবখানেই একসময় উৎপাদন হতো চিংড়ি। তবে নদীখাল ভরাট ও দখল হয়ে যাওয়া, পানি ও পোনা না পাওয়া, পুঁজি সংকট, ভাইরাস ও দাবদাহে মড়কের কারণে খুলনার অনেক চাষি ছেড়ে দিয়েছেন চিংড়ি চাষ। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী খুলনার 9 উপজেলায় 2018-19 অর্থ বছরে মিঠা ও লবণ পানি মিলিয়ে চিংড়ি ঘের ছিল 56,186 হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল 27,174 মেট্রিক টন চিংড়ি। চলতি অর্থ বছরে সেই ঘেরের পরিমাণ কমে দাঁড়িয়েছে 51,399 হেক্টরে। উৎপাদন হয়েছে 23,422 টন। অর্থাৎ 5 বছরের ব্যবধানে জেলায় চিংড়ি ঘের কমেছে 4,786 হেক্টর। খাল বন্ধ হয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গায় পানি তুলতে বাধা দেওয়া হচ্ছে, এটা পরিকল্পিত আমি বলবো। আর চিংড়ির উৎপাদন ঠিক রাখতে লবণ পানির সাথে ফসল আবাদের দ্বন্দ্ব নিরসন জরুরি বলছে মৎস্য বিভাগ। উপকূলীয় অঞ্চলের যেখানে যে ফসল ফলে সেই ফসলের আসল জোনিংটা যদি করা যায়, ফসল চক্রের যে দ্বন্দ্ব এটি আসলে থাকবে না। খুলনা জেলায় বর্তমানে 1,25,000 চিংড়ি চাষি রয়েছেন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। মৌসুমের শুরুতে দেখা দিয়েছে ভাইরাসজনিত রোগ। এরপর ঘূর্ণিঝড় রেমালে ভেসে গেছে ঘর। এতে বিপাকে পড়েছেন বাগেরহাটের মোংলা উপজেলার চিংড়ি চাষিরা। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি তাদের। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এবছর চিংড়ি চাষ মৌসুমের শুরুতে বাগেরহাটের মোংলা উপজেলার বেশিরভাগ ঘেরো পুকুরে দেখা দেয় ভাইরাসজনিত রোগ। এতে বিপাকে পড়েন চাষিরা। সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে ভেসে যায় উপজেলার প্রায় 13,500 হেক্টর জমির 5,000 চিংড়ি ঘের।
চাষিরা জানান প্রায় 16.5 কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে মোংলা উপজেলার মৎস্য চাষী ও ঘের মালিকরা। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি তাদের। জল বৃষ্টিতে সবই বেড়ে গেছে, তারপরেও আবার মাছ মরে যাচ্ছে, ডুবে সব একাকার হয়ে গেছে। আমরা এখন সর্বশান। তাদেরকে ব্যাংক লোন মৌকুব করতে হবে এবং তাদেরকে এনজিওদের যে ঋণ আছে সেই ঋণও মৌকুব করতে হবে। তবে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা করে প্রণোদনার আশ্বাস মৎস্য বিভাগের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সবসময় জানাচ্ছি এবং আমাদের ট্রেনিং দেওয়া, মাঠ পর্যায়ে ভিজিট করা, এগুলো সবসময় আমাদের কিন্তু চলমান রয়েছে। মোংলা উপজেলায় 6টি ইউনিয়নে 8,500 চিংড়ি ঘের ও পুকুর রয়েছে। এখান থেকে বছরে প্রায় 9 থেকে 10,000 মেট্রিক টন চিংড়ি ও 15 থেকে 20,000 মেট্রিক টন অন্যান্য মাছ চাষ করা হয়। সময় সংবাদ, মোংলা। খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয়হীনতার বর্ধিত মহানগর অংশে অপরিকল্পিতভাবে হচ্ছে নগরায়ন। দ্রুত বসতি ও আবাসন বাড়লেও অধিকাংশেরই নেই অনুমোদন। ওয়াসা, ড্রেনেজ, ময়লা অপসারণ সহ কোনো নাগরিক সুবিধাই নেই এসব এলাকায়। এতে ভেস্তে যেতে বসেছে পরিকল্পিত পরিচ্ছন্ন খুলনা নগরী গড়ার পরিকল্পনা। এজন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করছে কেসিসি। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। এক পাশে ভৈরব, অন্য পাশে রূপসা নদী নিয়ে খুলনা মহানগর বেড়ে উঠছে লম্বালম্বিভাবে। অর্থনৈতিকভাবে গুরুত্ব বাড়ার সাথে সাথে নগরীতে চাপ বাড়ছে মানুষের। তাই বর্ধিত জনসংখ্যার জন্য পরিকল্পিত আবাসন ও নাগরিক সুবিধা নিশ্চিতে 2007 সালে নগরীর সীমানা বাড়ানোর উদ্যোগ নেয় কেসিসি। 45.65 বর্গ কিলোমিটার আয়তনের নগরীর সাথে আরও 40.10 বর্গ কিলোমিটার যুক্ত করার প্রস্তাব করা হয়, যদিও এ প্রস্তাব এখনও মন্ত্রণালয়ের লাল ফিতায় বন্দী। নগর সম্প্রসারণের এই খবরের পর থেকেই কেসিসির বর্তমান সীমানা সংলগ্ন এলাকাগুলোতে শুরু হয় অপরিকল্পিত আবাসন গড়ে তোলার হিড়িক। বাড়িওয়ালারা বাড়ি করছে বা করতেছে এখনো, এরাই নিজেরাই মোটামুটিভাবে ব্যবস্থা দিচ্ছে। ওয়াসার লাইন নাই, আগের থেকে এগুলা প্ল্যান মাফিক করে দিতেন, তাহলে তো আমাদের এগুলো ভাঙা লাগতো না। প্রস্তাবিত সম্প্রসারিত এলাকায় এমন বিশৃঙ্খল আবাসন ও স্থাপনার ফলে ভেস্তে যেতে বসেছে পরিকল্পিত পরিচ্ছন্ন নগরী গড়ার পরিকল্পনা। মাস্টার প্ল্যান আছে, কিন্তু বাস্তবায়ন করার জন্য যা করণীয় খুলনা উন্নয়ন সংস্থা করে না। তবে কেডিএ বলছে জনবল সংকট আর বাড়ি নির্মাণে স্থানীয় সরকার অনুমতি দেয় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অপরিকল্পিত ভূমির ব্যবহার। জনবল থাকলে আরো ভালো কাজ করতে পারতাম, সেখানে একটু ঘাটতি আছে। চিন্তা করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি দিয়ে হলেও এই দাদরিকটা বৃদ্ধি করার বিষয়ে। বর্তমানে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 15 লাখ মানুষের বসবাস, আর প্রস্তাবিত সিটি এলাকায় বাস করছেন আরও প্রায় 7 লাখ মানুষ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। চালের ভরা মৌসুমে নেই কোনো সংকট, তারপরও ফের অস্থির কুষ্টিয়ার চালের বাজার। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালে প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। ব্যবসায়ীদের দাবি, বাজারে ধানের সরবরাহ কম থাকায় চালের দাম বেড়েছে। মিল গেটে প্রতি কেজি মিনিকেট চাল 62 টাকা থেকে 64 টাকা, বাসমতি 80 থেকে 83 টাকা ও স্বর্ণা 56 টাকা থেকে বেড়ে 58 টাকা হয়েছে। এদিকে চালের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। শিগগিরই দাম কমানোর দাবি তাদের। মিনিকেট চাউলের দাম যখন বেড়ে যায় তখন হুড় করে সব চাউলের দাম বাড়ে। বাসমতি চাউল আমরা 78 থেকে 80 টাকা বেচলাম সপ্তাহখানিক আগে, এখন বর্তমানে 84 টাকা 85 টাকা এইরকম। ধান ওঠার পরে এই প্রথমবার বাইরে চাল। আমরা খুচরা ব্যবসায়ী, ওই দাম বাড়লে পরে বেচা একটু সমস্যা হয়। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে সুন্দরবনের মধু। এর ফলে বিশ্ববাজারে এই পণ্যের নতুন বাজার সৃষ্টি হবে বলে আশা ব্যবসায়ীদের। পাশাপাশি সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্প আরও বিকশিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বন বিভাগ। আর শিগগিরই নিবন্ধন প্রক্রিয়া শেষ হবার আশা জেলা প্রশাসনের। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। 2017 সালের 7 আগস্ট সুন্দরবনের মধুকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিডিটির কাছে আবেদন করে বাগেরহাট জেলা প্রশাসন। এরপর থেকে বিভিন্ন সময়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে 30 জুন প্রস্তুত করা হয় ডিপিডিটির জার্নাল।
জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলে সুন্দরবনের মধুর চাহিদা আরও বাড়বে বলে জানান মধু ব্যবসায়ীরা। সঙ্গে বিশ্ববাজারে সৃষ্টি হবে রফতানির নতুন বাজার। সুনাম এবং আমাদের দেশের পণ্য হিসেবে যদি স্বীকৃতি পাই, আমরা মনে হয় অর্থনৈতিকভাবে অনেক লাভবান হতে পারবো। দেশের জন্য অর্থনৈতিক বাজারে যে এই যে প্রভাবটা ফেলবে, এটা আসলে আমাদের জন্য খুবই গর্বের বিষয়। সুন্দরবনের মধু যে একটা ইউনিক মধু, উৎসাহিত হয়ে সেই পণ্যটা কিনবে, দেশে বিদেশের চাহিদা বাড়বে। শীঘ্রই সুন্দরবনের মধু জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপত্র হাতে পাওয়ার আশা জেলা প্রশাসকের। সার্বিকভাবে আমাদের অর্থনীতির এটি একটি ভালো প্রভাব রাখবে। নিয়ম অনুযায়ী 30 জুন জার্নাল প্রকাশের 2 মাস সময়ের মধ্যে তৃতীয় কোনো পক্ষের আপত্তি বা বিরোধিতা না পাওয়া গেলে সুন্দরবনের মধুকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন দেবে ডিপিডিটি। সময় সংবাদ, বাগেরহাট। জমি অধিগ্রহণ জটিলতায় ব্যাহত হচ্ছে ঝিনাইদহ যশোর মহাসড়ক উন্নয়নের কাজ। সড়কের বর্ধিত অংশের জমি বুঝে না পাওয়ায় পুরো দমে কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর জমি অধিগ্রহণ শেষ না করায় বিপাকে নোটিশ পাওয়া জমির মালিকরা। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। সজিবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। কোথাও চলছে সেতুর পাইলিং, আবার কোথাও করা হচ্ছে লোড টেস্ট। দ্রুত গতিতে চলছে ঝিনাইদহ যশোর মহাসড়কের 6 লেনে উন্নীতকরণের কাজ। ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী, চুটলিয়া মোড়, ধোবাঘাটা ব্রিজ এলাকায় এরই মধ্যে শেষ হয়েছে পাইলিংয়ের কাজ। নির্মাণ করা হচ্ছে ওভারব্রিজের জন্য গার্ডার। তবে জটিলতা তৈরি হয়েছে সড়ক সম্প্রসারণের। সড়কের বর্ধিত অংশের জমি বুঝে না পাওয়ায় পুরোদমে কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পাইলগুলো শেষ হয়ে যাচ্ছে, এরপর কলাম উঠে যাবে, গার্ডারের কাজও চলতেছে এট এ টাইম। কালভার্ট আছে, কালভার্টের কাজগুলো অগ্রগতি অবস্থায় আছে। সমস্যা বলতে যদি রুটস অ্যান্ড হাইওয়ে কর্তৃক জমি অধিগ্রহণটা তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আমাদের কাজের গতিটা আরো ডাবল স্পিডে বাড়বে। এদিকে অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হয় বিপাকে পড়েছেন প্রকল্পের আওতাধীন জমির মালিকরাও। 1 শতক জমির দাম 4 লাখ 5 লাখ টাকা। এখন সব জমি তো নিয়েছে, আমরা কোনো টাকা ঢুকি কিচ্ছু পালাম না। কোনো ধান লাগাতে পারছি না, টাকাও পাইনি। এখন আমার তো সমস্যা এখানে টাকা পাচ্ছি না, রাস্তা হবে কবে কি হবে তখন টাকা দেবে। পয়সা কড়িও পাচ্ছি না, জায়গাও ছাড়তে যাচ্ছি না, এমন একটা অবস্থার ভিতর দিয়ে আমরা। টাকাগুলো দ্রুত পরিশোধ করে এবং রাস্তা যেন দ্রুত হয়, এটা আমাদের চাওয়া এবং আকাঙ্ক্ষা। সড়ক বিভাগ বলছে জমি বুঝে পেলে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে। আর শিগগিরই সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। ভূমি অধিগ্রহণটা যত দ্রুত হবে আমাদের কাজের গতিটা তত বৃদ্ধি পাবে এবং আমরা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস। ওরা এই টাকাটা অ্যাকাউন্টে জমা দিয়ে দিলেই আমাদের অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে প্রক্রিয়া তো শুরু হয়েই গেছে। আমরা যাদের জমি অধিগ্রহণ করেছে তাদেরকে আমরা টাকা দিয়ে দিতে পারবো। 2026 সালের জন্য প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। দীর্ঘ 12 বছর পর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করেছে বেনাপোল কাস্টমস হাউস। 2023-24 অর্থ বছরের আমদানি পণ্য থেকে এনবিআর-এর 5,948 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে 6,165 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 216 কোটি 59 লাখ টাকা বেশি। সংশ্লিষ্টরা বলছেন, যোগাযোগ ব্যবস্থা ও বন্দরের অবকাঠামো উন্নয়নের কারণে বন্দর আগের চেয়ে ব্যবসায়ীরা বেশি ব্যবহার করছেন। আজিজুল হকের পাঠানো তথ্য, শাওন হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বাণিজ্য আর ব্যবহারের দিক থেকে দেশের সবচেয়ে বড় ও ব্যস্ততম স্থলবন্দর বেনাপোল। তবে গত এক যুগেও বন্দরটি রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছিল না। সদ্য সমাপ্ত অর্থ বছরে ভেঙেছে সেই রেকর্ড। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2023-24 অর্থ বছরের আমদানি পণ্য থেকে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ছিল 5,948 কোটি টাকা। এর বিপরীতে আয় হয়েছে 6,165 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 216 কোটি 59 লাখ টাকা বেশি। ব্যবসায়ীরা জানান, বেনাপোল বন্দর দিয়ে আগের চেয়ে অনেক সহজে পণ্য আমদানি রফতানি করা যায়। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের 5 থেকে 6 ঘন্টায় আমরা সম্পূর্ণ মালটা ক্যারিং করতে পারি। আর কর্তৃপক্ষ বলছে, বন্দরের অবকাঠামো উন্নয়নে ব্যবসায়ীরা এ বন্দর বেশি ব্যবহার করছেন। বিভিন্ন অবকাঠামো উন্নয়নমূলক কর্মকাণ্ডের যে সুযোগ সুবিধা বৃদ্ধি হয়েছে, সে কারণেই এখানে ব্যবসায়ীরা এই বন্দরকে বেছে নিয়েছে। বেনাপোল কাস্টমস হাউসের তথ্য মতে বিদায়ী অর্থ বছরে সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়েছে ফেব্রিক্স, পচনশীল দ্রব্য, ইনগট, ট্রাক চেসিস, মোটর পার্টস এবং ইন্ডাস্ট্রিয়াল কাঁচামাল থেকে। সময় সংবাদ, বেনাপোল। খননের 6 বছরের মধ্যে আবারও নাব্য সংকট সৃষ্টি হয়েছে যশোরের ভৈরব নদে।
অপরিকল্পিত ব্রিজ কালভার্ট নির্মাণের কারণে বর্তমানে নদটি অস্তিত্ব সংকটে। পানি প্রবাহ স্বাভাবিক করতে এসব অবকাঠামো অপসারণের দাবি এলাকাবাসীর। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এরই মধ্যে নেওয়া হয়েছে অপরিকল্পিত অবকাঠামো অপসারণের উদ্যোগ। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। কচুরিপানায় ভরে গেছে জলাশয়। দেখে ময়লার ভাগার মনে হলেও এটি এক সময়ের খরস্রোতা জলাধার। 2018 সালের জানুয়ারিতে যশোরের চৌগাছার তাহিরপুর থেকে অভয়নগর উপজেলার নোয়াপাড়ার আফরাঘাট পর্যন্ত ভৈরব নদের 96 কিলোমিটার অংশ খনন শুরু হয়। প্রকল্পের কাজ শেষ হলেও বর্তমানে মিলছে না এর কোনো সুফল। এলাকাবাসী জানান, অপরিকল্পিত কিছু ব্রিজ কালভার্ট নির্মাণের কারণে আবারও সৃষ্টি হয়েছে নাব্য সংকট। নদে পানি প্রবাহ স্বাভাবিক করতে এসব অবকাঠামো অপসারণের দাবি তাদের। নদীর থেকে মাটি কাটা হলো এবং নদী গর্ভে সেই মাটি ফেলা হলো। তার ফলে কি হলো, যখন বর্ষা মৌসুমে শুরু হয় তখন এই মাটি ধুয়ে আবার নদী ভরাট হচ্ছে। উজানে নদী সংযোগ দেওয়া হয়নি, সে কারণে এই খননের ফল প্রকৃতপক্ষে আসেনি। এখন যে অবস্থা পড়ে আছে তাতে আবার এই নদ পুনর্খনন করা দরকার। নদীটা আসলে খনন করার মতো করা হোক, নদীটা মোটামুটি একটা সুন্দর পরিবেশ হোক। পানি উন্নয়ন বোর্ডের দাবি, এরই মধ্যে অপরিকল্পিত ব্রিজ কালভার্ট অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন দপ্তর যাদের এই ছোট ছোট ব্রিজ কালভার্টগুলো আছে তাদেরকে ওগুলা অপসারণ করে নদীর সীমানা অনুসারে ব্রিজ করার জন্য অনুরোধ করছি পত্র মারফত। তারা ইতিমধ্যেও কিছু কিছু দপ্তর কাজ শুরু করছে। কচুরিপানা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা সচেষ্ট আছি। ভৈরব নদ খননে ব্যয় হয়েছে প্রায় 272 কোটি 83 লাখ টাকা। সময় সংবাদ, যশোর। অবৈধভাবে বাংলাদেশে আসা এক ভারতীয় কিশোরীকে দেশটির কাছে হস্তান্তর করছে বিজিবি। দুপুরে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বিএসএফের হাতে ওই কিশোরীকে বিজিবি হস্তান্তর করে। বিজিবি জানায়, 6 মাস আগে বাংলাদেশের সৌম্য সরকার নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পিঙ্কি দাস নামে এক কিশোরীর। গত 28 জুন দালালের মাধ্যমে সীমান্ত পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে আসে পিঙ্কি। পরে প্রেমিকের সঙ্গে বনিবনা না হওয়ায় ফিরে যাওয়ার চেষ্টা করে সে। সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে তাকে আটক করে বিজিবি। পরে তদন্ত শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শিল্প প্রতিষ্ঠানের সাইনবোর্ডে সয়লাব খুলনা মহাসড়কের দুপাশ নেই অবকাঠামো। পদ্মা সেতুর পূর্ণ সুফল পেতে দ্রুত পাইপলাইনের গ্যাসের দাবি ব্যবসায়ীদের। খুলনায় চিংড়ি চাষে ধস, 5 বছরে ঘের কমেছে 4786 হেক্টর, উৎপাদন কমেছে 4500 মেট্রিক টন। নানা সমস্যায় আগ্রহ হারাচ্ছেন চাষিরা, নতুন পরিকল্পনার পরামর্শ। এবং সংকট না থাকলেও ভরা মৌসুমে ফের অস্থির চালের বাজার। কুষ্টিয়ায় সপ্তাহ ব্যবধানে প্রতি কেজিতে বাড়ল 2 থেকে 3 টাকা। ক্রেতাদের ক্ষোভ, বাজার মনিটরিং এর দাবি। এই ছিল বিভাগীয় সময়ের আজকের আয়োজন। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।